আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের সাথে থাকার জন্য। আমরা জানি সবাই যে এখানে পেন্টাগনের শীর্ষ কর্তারা ভারতবর্ষে এসেছেন। আজকে তাদের ফিরে যাওয়ার কথা। কাল রাতে জেডি ভান্সের ফোন এসছিল। জেডি ভান্সের ফোন এসছে, সেই কথাটা আমরা জানলাম কি করে? মোদির টুইট থেকে। মোদি সেখানে দুটো কথা লিখেছেন। তার মর্মার্থ ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় কূটনীতি কোন রাস্তা ধরেছে এবং আমেরিকা কি ভাবছে। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা, তার সম্পর্কে বিস্তারিত খবর দিয়েছেন জেডি ভান্স। তার শরীর স্বাস্থ্য সম্পর্কে তো বটেই, এবং তার এই যে ইন্টারভিউ, এই যে বিশেষ করে তার যে সাংবাদিক সম্মেলন, সেই সম্পর্কে এবং ভারতের প্রত্যুত্তর নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কথা হয়েছে গঙ্গার জলবন্টন চুক্তি এবং সামনের ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের আসার ব্যাপার। সব মিলিয়ে যে কথাটা হয়েছে, আমি সেটা আস্তে আস্তে একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমে আসি নরেন্দ্র মোদীর টুইটে। নরেন্দ্র মোদী টুইটে যে দুটো শব্দ উনি ব্যবহার করেছেন, স্ট্র্যাটেজিক এবং লোকাল কনফ্লিক্ট। দেখুন, আমাদের সঙ্গে এখানে আপাতত পাকিস্তান বাংলাদেশে কোনো যুদ্ধ নেই আমাদের সঙ্গে। রইল পড়ে যুদ্ধ কোথায় হচ্ছে? রইল পড়ে ইরানে, আর ওদিকে হচ্ছে ইউক্রেনে, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তাহলে স্ট্র্যাটেজিক্যালি ভারতের সঙ্গে এক থাকতে হবে, এই কথাটা মোদিজিও উল্লেখ করলেন কেন? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই এমন কোনো কথা হয়েছে যার প্রত্যুত্তরে নরেন্দ্র মোদীকে এই কথাটা বলতে হয়েছে জেডি ভান্সকে। তিনি টুইট করে বলেছেন, এবং তার তৃতীয় সন্তান জন্মানোর জন্য, জেডি ভান্সের তৃতীয় সন্তান জন্মানোর জন্য সেকেন্ড লেডিকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং বাচ্চাদের সুস্বাস্থ্য এবং তাদের পরিবারের দীর্ঘ জীবন কামনা করেছেন, যেটা স্বাভাবিকভাবে হয়। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন শেখ হাসিনা কি ভাবছেন। তিনি ডিসেম্বর বলছেন, তিনি কবে নাগাদ, তার মধ্যে কি প্ল্যানিং চলছে, আপনারা কি ভাবছেন, আমাদের ওখানে যে মিটিং হচ্ছে সেই মিটিং এর মর্মার্থ আপনার কাছে কতটুকু এসে পৌঁছেছে। যদিও আপনার কাছে পৌঁছানো মানে এটা পৌঁছাবে, এটা ধরে নিয়েই আমার কথাটা বলা। এ সম্পর্কে আপনার মতামত, এই সমস্ত ব্যাপার ট্যাপার নিয়ে কথা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে তিনি অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন যে তার মতামতটা কি। তিনি দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন, নাকি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবেই তাকে নিয়োগ করা হবে? কারণ তিনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী। তিনি যদি চান তাহলে তারা প্রধানমন্ত্রী হিসেবেই ফের অভিষিক্ত করা হতে পারে। এখন নরেন্দ্র মোদী হয়তো বলেছেন এটা তার উপরেই ছেড়ে দিন, তিনি কি করবেন না করবেন এটা তার ইচ্ছা, তার দেশ, তার ইচ্ছা, তার উপরেই ছেড়ে দিন। আমাদের যতটুকু করার আমরা ততটুকু করব। আমি আবার বলছি যে ভারত সম্পূর্ণ একা করবে। যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের সাহায্য করবেন, বারবার বলছেন, তাহলে পরে আমাদের আপত্তি নেই। জেডি ভান্সকে মুখের ওপর একবার বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। সুতরাং নরেন্দ্র মোদী নিজের জায়গা থেকে সম্পূর্ণ পরিষ্কার, যাকে বলে ক্লিয়ার। এদিকে থার্ড হচ্ছে জলবন্টন, গঙ্গা জলবন্টন চুক্তি দিয়ে যে জল ঘোলা হচ্ছে,
সেখানে ভারত কি চাইছে, নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তায় এই প্রসঙ্গ উঠে আসা। নরেন্দ্র মোদী বলেছেন যে এইটা নিয়ে কথা বলতে গেলে দেশের প্রধানমন্ত্রীকে তো আমাদের দেশে আসতে হবে। বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে ডাকা হয়েছিল আমাদের এতে। যত সব অর্গানাইজেশন আছে তাদের সভাপতিদের ডাকা হয়েছে, বিমস্টেকের সভাপতিকেও ডাকা হয়েছে। বাংলাদেশকে তিনি যেমন রিপ্রেজেন্ট করছেন, তা ব্রিক্সে ডাকা হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়নি যে তিনি আসবেন কি আসবেন না। আমার মনে হয়, আপনারা যদি আমায় জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার মতামত যে তিনি এলে ভালো, না এলে আরো ভালো। এলে ভালো এই প্রসঙ্গে যে এলে অন্তত তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারত, সেটা বাংলাদেশের কূটনীতির পক্ষে ভালো ছিল। আর না এলে গঙ্গা জলবন্টন চুক্তি মানে রিনিউ হবে না। সেক্ষেত্রে আগামী খরা বলবো না, আগামী যে গ্রীষ্মকাল, তাতে তো আপনার দেশে খরা দেখা দেবে। তাই এই মাঝে মাঝেই বলি, দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এখনই যা আপনার চাল ডাল তেল নুনের যে অবস্থা, তাও নিজের হাসি ঠাট্টা মশকরা হয় যে একদিকে আপনাদের গালাগাল করছে, আবার একদিকে আপনাদের থেকে তেল নুন ডাল চাল চাইছে। তা আপনাদের কূটনীতি এমন, আপনারা চাবুকও মারবেন আবার খেতেও দেবেন। নরেন্দ্র মোদী হাসেন, শোনা কথা এগুলো। নরেন্দ্র মোদী হাসেন। তো শেষ যে খবরটা আমি পেলাম সেটা হচ্ছে আপনাদের এই যে আছেন সেনাপ্রধান, তিনি নাকি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে তিনি কেন গেলেন? তার নাকি মামা না কার অসুস্থতা, তাকে নিয়ে গেছিলেন। অসুস্থ মামাকে ফেলে তারপর তিনি সুদান চলে গেলেন। কাল রাতে আইএসপিআর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যে সেনাপ্রধান উনি চলে গেছেন সুদান, যেখানে জাতিসংঘের আপনার শহীদ রয়েছে। এখন বলা হচ্ছে সুদান। ফ্রান্স গিয়েছেন না ইতালি গিয়েছেন সেটা তো বলা যাচ্ছে না, কারণ শেখ হাসিনা এটা বলে দিয়েছেন যে দেশে ফিরে আমার মুখোমুখি হওয়ার সাহস কিন্তু ওয়াকারুজ্জামানের নেই। আর ওয়াকারুজ্জামান খুব ভালো করে জানেন ভাষা বদল হচ্ছে। যেটা উনি করতে চেয়েছিলেন ইসলামিক কান্ট্রি, সেটা করতে পারছেন না। এখন জামাতও সুর বদল করে দিয়েছে। প্রথম আলো, যারা একেবারে আপনাদের এক নম্বর কাগজ, যারা তুখোর হাসিনা বিরোধী ছিল, তারাও একটু একটু সুর বদলাচ্ছে। সব কাগজই সুর বদলাবে। এখন তারেক রহমান এবং তার পারিষদ বর্গ কবে চীনের কোল থেকে নেমে ভারতের কোলে ঢুকবে আর ভারতের কোলে বসবে, সেই অপেক্ষায়। তবে ভারত কোলে জায়গা দেবে না, হাঁটুর পাশে একটা হয়তো জায়গা দিলেও দিতে পারে। কারণ বিএনপি হচ্ছে অবিশ্বাসের দল, বিশ্বাসঘাতকের দল। তাদেরকে ভারত বিশ্বাস করে না। একবার দুর্ঘটনা ঘটেছিল 2004 সালে, তারপর আবার একটুখানি চেষ্টা করেছিল ভারত। জয়শঙ্কর গেছিলেন নিজে, রাষ্ট্রদূতকে পাঠাননি। তখন বিনয় বার্মা ছিলেন আমাদের রাষ্ট্রদূত, তাকে পাঠাননি। নিজে গিয়ে তার উপস্থিত হয়ে তার সমবেদনা জানান, মোদিজি চিঠি বিঠি দেন। তার উপযুক্ত জবাব তারেক রহমান দিয়েছেন। ভারত সফর না করে তিনি সোজা চলে গেছেন বেজিং এ। এদিকে আমেরিকার তারা খেয়ে বেজিংকে তো সব ঠান্ডা বাক্সে পাঠিয়ে দিয়েছেন। বেজিং এত চালাক, বেজিং তাতে কি বিন্দুমাত্র কিন্তু নিরুৎসাহ হয়নি। তারা উল্টে বলছে আমরা
বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলতে চাই এবং আগামী দিনে আমরা কার্যক্ষেত্রে আরো কাছাকাছি আসবো। মানে বেজিংও ছাড়তে চাইছে না, আমেরিকাও ছাড়তে চাইছে না, দুপক্ষে ওখানে মারামারি হচ্ছে। তারেক রহমানের দুই ঠ্যাং ধরে দুইজনে টানছে, এক আমেরিকা টানছে আর হচ্ছে বেজিং টানছে। মধ্যিখানে ঠ্যাং ছিঁড়ে না আধা আধে হয়ে যায় তারেক রহমানের যা অবস্থা। সাথে বলেছিলাম ঝাড়ে চলেছে, রক্তাক্ত হবে, এখন দেখুন রক্তাক্ত হচ্ছে কিনা। সমগ্র ব্যাপারটার মধ্যে যেটা ঘুরে ফিরে আসছে, আপনাদের সেনাপ্রধান ভাগলবা হবেন, আমার কথা মিলিয়ে নেবেন। তিনি শেখ হাসিনার মুখোমুখি তিনি হবেন না, তার আগেই তিনি দেশত্যাগ করবেন। সেগুলো গুছোচ্ছেন কিনা, আগের গুছোচ্ছেন কিনা, আর ওখানে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, ফ্রান্স বা ইটালিতে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, তার ব্যবস্থা করতে গেছেন কিনা তা আমি জানি না। পরবর্তীকালে নিশ্চয়ই প্রকাশ পাবে। ভাগবেন তো বটেই, দেশে তিনি থাকবেন না। দ্বিতীয় হচ্ছে জামাতের স্বপ্ন পূরণ হলো না। তৃতীয় হচ্ছে যদি তারেক রহমান না আসেন তাহলে পরে গঙ্গা পানি চুক্তি নবায়ন কোনো মতেই সম্ভব না। আর চতুর্থ হচ্ছে পেন্টাগন আজ ফিরে যাচ্ছে প্রতিনিধি দল। গতকাল দীর্ঘ সময় জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেন। সব মিলিয়ে যদি আপনি একত্র যদি করেন, তাহলে আমার মনে হয় ঘটনা প্রবাহ খুব তাড়াতাড়ি এগোচ্ছে এবং এই অবস্থার পাল্টি খেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর তারেক রহমানকে দেশ ছাড়তে হবে। অর্থাৎ যারাই কুচক্রী ছিল একটাও ছাড়া পাবে না, শুধু শেখ হাসিনাকে ফেরত আসতে দিন। আর সেই দিন আমার মনে হয় খুব একটা দূরে নয়। আমি বলেছিলাম আগস্ট সেপ্টেম্বর, তার মধ্যেই বড় কিছু ঘটে যাবে। আমি আগস্টেই চিন্তা করছি, আগস্টে হয়তো হবে না, এত তাড়াতাড়ি হবে না, সেপ্টেম্বর হবে হয়তো। তাহলে কি শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হবে বাংলার মানুষকে, বা বাংলার মানুষে কি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যাচ্ছে? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি কি উত্তর দেবেন? দেখেন, আমরা কিন্তু এটা খুব ভালোভাবে জানি যে বাংলার মানুষ কি চাচ্ছে। বাংলার মানুষ একটা ইনক্লুসিভ নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলবেন, সেই জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু একমাত্র চাওয়া ছিল সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন। তখন কিন্তু এরকম ডিক্লারেশনও দেওয়া হয়েছিল না যে যদি জুলাই আগস্ট আন্দোলন সফল হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, একটা লোক রাস্তায় নামতো? যদি এরকম ডিক্লেয়ার দেওয়া হতো যে জুলাই আগস্ট আন্দোলন যদি সফল হয় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হবে, তাহলে রাস্তায় নামতো না। তখন বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটাই চাওয়া ছিল যে একটা সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এখন হ্যাঁ, বলতে পারেন যে এটা তো তাদের উপরে ক্ষোভের বহিঃপ্রকাশ যে তারা একা নির্বাচন করে, এরকম অভিযোগ ছিল। কিন্তু গত 2 বছরের শাসনামল দেখে আপনার কি মনে হয়? প্রথমে এই কথাগুলো বললাম, হয়তো বোঝার একটু অসুবিধা হতে পারে, বিস্তারিত আলোচনাটি শুনুন। আমি টু দা পয়েন্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এই যে দেখেন, আমি এখানে হিসাব কষে নিয়ে আসছি, আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে একটু গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পর্কে জানাতে চাই। এখানে আমার প্রশ্ন আসতে পারে যে কেন? বিষয়টা তো হচ্ছে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে গঙ্গার পানি বন্টন চুক্তি কেন? আসেন এটা জানি। অবশ্যই এই বক্তব্যের জন্য খুবই একটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। গঙ্গার পানি চুক্তি কোন সরকারের আমলে হয়েছিল বলুন তো? গঙ্গার পানি চুক্তি বন্টন হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে। এটা স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1996 সালের 12 ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে 30 বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের ফারাক্কা পয়েন্টে দেখেন, শুষ্ক মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে মে পানি প্রবাহের উপর ভিত্তি করে এই পানি ভাগাভাগি নির্ধারিত হয়। তাহলে আমরা এই পর্যন্ত এখন সেখানে এই যে গঙ্গার পানি বন্টন চুক্তি, সেটার মেয়াদ কবে শেষ হবে? আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা শুনি, মেয়াদ কবে শেষ হবে? 30 বছরের মেয়াদে করা হয়েছিল। কবে করা হয়েছিল? 1 জানুয়ারি 1997 থেকে শুরু হয়েছে, তাহলে শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর।
তার মানে আগামী ডিসেম্বরে শেষ হবে গঙ্গার পানি বন্টন চুক্তি। এই বন্টন চুক্তিতে আর মানে সূত্র কি ছিল, কিভাবে বন্টন হইতো দেখেন। ফারাক্কায় 30,000 কিউসেক বা কম পানি থাকলে দুই দেশ সমানভাবে অর্থাৎ 50-50 50% করে পানি পাবে। 70 থেকে 75,000 কিউসেক থাকলে বাংলাদেশ পাবে 35,000 কিউসেক পানি, আর বাদ বাকি ভারতের। আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে ভারত পাবে 40 এবং বাদ বাকি যা পানি থাকবে সেটা পাবে বাংলাদেশ। তার মানে এই যে পানি চুক্তি বন্টনটা, এই পানি চুক্তি বন্টনটা ছিল এটা সমতার একটা বন্টন, এবং যদি আপনি ধরতে যান তাহলে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। বাস্তবতা এটা কি জন্য আপনাদেরকে বললাম, এটা আপনারা জাস্ট মনে রাখেন, আমার আলোচনার সাথে এটা কাজে লাগবে। এখন আসেন যে তাহলে কি শেখ হাসিনা আবার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, এই বিষয়টা আলোচনা করি। এখন শোনা যাচ্ছে যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে, এরকম কিন্তু গুঞ্জন চলে আসছে অলরেডি রাজনৈতিক পরিমণ্ডলে, যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে। এবং আমরা তো জানি যে মধ্যবর্তী নির্বাচন হলে কি হবে, আচ্ছা সেদিকে পরে যায়। মধ্যবর্তী নির্বাচনের কথা কেন আসতেছে? এই যে সরকার, বর্তমান সরকার, এই সরকার সবে মাত্র 6 মাস হলো, 6 মাসে এখন আবার আরেকটা নির্বাচনের কথা বলা হইতেছে। তাহলে পরিবেশটা কোন দিক, পরিস্থিতি কোন দিক যাচ্ছে, এইটা বুঝতে হলে আমাদেরকে একটু আগে যেতে হবে। যেহেতু আওয়ামী লীগ শব্দটা বা আওয়ামী লীগ নামটা এখানে আছে, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার সেই দিন থেকে আমাদের কথা বলতে হবে। একেবারে বিস্তারিত বলতে হবে না, শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদেরকে বলি। যেমন ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত, ডক্টর ইউনূস ক্ষমতায় আসা, এই যে ক্ষমতার পালা বদল, ক্ষমতার যে বদল, এইটার পিছনে যে মার্কিন ডিফটের জড়িত বা তারাই যে এটা ঘটাইছেন, এটা কিন্তু এখন ওপেন সিক্রেট। এইটার বাস্তব প্রমাণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় আসার পরে কিন্তু বলছেন 29 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে চলে আসছে। আচ্ছা, তাহলে ডক্টর ইউনূসকে মার্কিনদের মদপুষ্টে তারা ক্ষমতায় আসছিল। তারপরে তিনি কি করছেন সেগুলো বলার দরকার নাই, সেগুলো আমরা সব জানি। এখন একটা নির্বাচন হয়েছে, কেন নির্বাচন হলো? ডক্টর ইউনূস তো নির্বাচন দিতে চায় নাই। ডক্টর ইউনূস চেয়েছিল যে 40 সাল পর্যন্ত থাকবে, ডক্টর ইউনূস আরো 50 বছর ক্ষমতায় থাকবে, অন্তত না হলেও 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এটা কিন্তু বলা হয়েছিল। তারপর নির্বাচন দিল কি জন্য? দেশের মানুষের চাওয়ার পরিপ্রেক্ষিতে যে দিতেই হবে, কারণ ডক্টর ইউনূসের শাসনামল থেকে বাংলার মানুষ মুক্তি চাচ্ছিল, সেই জন্য একটা নির্বাচন হয়ে গেছে। বর্তমানে একটা সরকার আসছে, মানুষ আশা করছিল যে এই সরকারে আমরা ডক্টর ইউনূস যেটা করছে সেইটা অন্তত তারা করবে না। যেমন ধরেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া, কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, ছাত্রলীগ নিষিদ্ধ, এই বিষয়গুলো থাকবে না। নির্বাচনের আগে কিন্তু এই বিষয়গুলো সামনে চলে আসছিল। সেরকমই আমরা দেখেছি নির্বাচন শেষ হওয়ার পরে বর্তমান সরকারের পক্ষ থেকে একটু ঢিলাঢালা, আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিস খোলা, সেখানে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং স্লোগান দেওয়া, এই বিষয়গুলো আমরা দেখেছি। এখন যত দিন গেল ধীরে ধীরে বিষয়টা কঠিন হয়ে গেল। দেখা গেল যে ডক্টর ইউনূস যে ভুলটা করেছিল আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে, সেইটা বর্তমান সরকার যা মহান জাতীয় সংসদে বিল আকারে পাশ করলো, আইন করে ফেললো। তার মানে এই নিষেধাজ্ঞা উঠতেছে না। বাস্তবতা দেখেন। এখন আসেন আমরা এই যে প্রথমে আপনাদেরকে পানি বন্টনের কথা বললাম গঙ্গার, এইটার এখন আসেন একটু আন্তর্জাতিক পরিমণ্ডলে। আন্তর্জাতিক বলতে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব, একেবারে প্রকাশ্য প্রভাব কাদের আমরা দেখতে পাই। আপনি যদি বলেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এই কয়েকটা নামই কিন্তু সবার আগে চলে আসে এবং প্রকাশ্যে এটা বোঝা যায়। তাহলে এই কয়েকটা নিয়ে আলোচনা করি, অন্যদিকে যাওয়ার দরকার নেই। প্রথমে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো মার্কিন যুক্তরাষ্ট্র এখন ডক্টর ইউনূসকে কোনোভাবে মেনে নিতে পারতেছে না, কোনোভাবেই না। কারণ যে ব্যক্তির জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী থেকে শূন্যের কোঠায় নেমে যায়, তার পিছনে থাকে না তারা। বাস্তবতা, কারণ কোনো দোষ, কোনো দায় তারা ঘাড়ে নেবে না, সকল দায় অন্যের উপর চেপে দেবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন ভারত, আমরা দেখলাম যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা কিন্তু ফাটল ধরেছে প্রায় বেশ কয়েক মাস কিন্তু সেটা দূরত্বটা থেকেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সাথে যেরকম বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বটা কিন্তু দূরত্ব সৃষ্টি হয়েছিল। তখন চীনের দিকে একটু যাওয়ার চেষ্টা করলো মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু চীন সফরও করলো ডোনাল্ড ট্রাম্প। সফর করার পরে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সেই আগের মতোই আবার সম্পর্ক নরেন্দ্র মোদীকে বন্ধু ডাকা শুরু করছে। বিষয়টা খেয়াল করেন,
এখন তো আমরা জানি যে শতভাগ একই সুতায় গাঁথা পড়ে গেছে বা একই অক্ষে অবস্থান করতেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং মোদী প্রশাসন। তাহলে কি মিলে গেছে? বাস্তবতা দেখেন। এখন এইখানে আমরা কিন্তু এই স্বাধীন বাংলাদেশে থেকেও চীনের রাষ্ট্রদূত একটা বক্তব্য দিয়েছিলেন, যেটা রীতিমতো ভাইরাল হয়েছিল, সবাই সমালোচনা করেছে। বাংলাদেশের অভ্যন্তরে কারো কোনো হস্তক্ষেপ মেনে নেব না, এ কথা কে বলছিলেন? চীনের রাষ্ট্রদূত। বাংলাদেশের অভ্যন্তরে তারা মেনে নেবে না। দেশ বাংলাদেশ, তিনি অন্য একটা দেশের রাষ্ট্রদূত, তিনি এই কথা বলতেছেন। তাহলে বিষয়টা কতদূর দেখেন। তার আমার মনে মানে সম্ভবত এক সপ্তাহের মধ্যেই আমাদের বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জায়গা মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিনীদের পতাকা উড়িয়ে তাদের স্বাধীনতা দিবস উদযাপন হলো। বিষয়গুলো মিলাতে থাকেন। আচ্ছা, যখন বর্তমান সরকার নির্বাচিত হলো, বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পরে ভারত সরকার ব্যাপক ইচ্ছুক, একবার উচ্ছ্বাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে পাঠানো হলো, স্পিকারকে পাঠানো হলো, একেবারে কি বলে দলিল চিঠি নিয়ে এরকম পাঠানো হলো, ভারত সরকারের চিঠি নিয়ে পাঠানো হলো এবং ভারতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো। তিনি সবার আগে আমন্ত্রণ জানালো ভারত, কিন্তু তিনি গেলেন চীনে। আচ্ছা ঠিক আছে, যে গেলেন সেটা যেতেই পারেন। এখন যতটুকু শোনা যাচ্ছে যে তিনি ভারত আমন্ত্রণ জানাচ্ছে, এটা প্রকৃত ভারত সরকার আমন্ত্রণ সেরকম না। ব্রিক্স সম্মেলন হবে, সেই সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছেন, যেহেতু ভারতীয় হবে। এখন সে ব্রিক্স সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা মানে যতটুকু বোঝা যাচ্ছে সংবাদ, যে তিনি অংশগ্রহণ করবেন না, এরকম একটা বিষয়। কিন্তু দেখেন আমাদের এই যে পানি বন্টন চুক্তিটার মেয়াদ শেষ হবে 26-এর 12 ডিসেম্বর, অর্থাৎ এখন চলতেছে কত, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাঝখানে 3 মাস 4 মাস। এর মধ্যেই পানি বন্টন চুক্তিটা আবার নতুন ভাবে বসে করতে হবে, নয়তো বা পানির প্রয়োজন আছে। আচ্ছা, আপনি বর্তমানে একটু ইয়ের দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান। বিস্তারিত বললে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে বলি। অর্থনীতি খুব একটা ভালো অবস্থানে আছে। ডক্টর ইউনূসের শাসনামলে কয়েক শত গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তার মানে কি কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে তো। আচ্ছা, অন্যদিকেও তাকায় না, আপনি যে পে স্কেলের ব্যাপারটা সেইটা দেখেন, বর্তমান সরকার দিতে পারতেছে না। আবার 2 মাস 3 মাস সময় নিয়েছে, কেন? আর্থিক অবস্থার অনটন আছে তো, নাকি? বিষয়টা সেরকমই। সামনে যেভাবে চলতেছে, বিদ্যুতের সমস্যা, জ্বালানি তেলের সমস্যা, এই গ্যাসের সমস্যা, এই সমস্যাগুলো যদি দীর্ঘায়িত হয় তাহলে দেখবেন যে আরো অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, সেটা সরকার আছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে, গুরুত্বপূর্ণ পদে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে, যার যত বড় মাথা তার তত বড় ব্যথা, তারা এই বিষয়গুলো দেখবেন। সুন্দর কথা, এইখানেও কোনো কথা নাই। তাহলে মোর কথাটা কোথায়? এখন এই যে আমাদের যে বাংলাদেশের রাজনীতিতে যাদের হস্তক্ষেপ বা যাদের মানে কি বলে চাওয়া না চাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত। এখন এদের চাওয়াটা কি? এদের চাওয়াটা যেমন ভারত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এ ধরনের কোনো আওয়াজ আমরা পাই নাই। হ্যাঁ, বিশ্বের আন্তর্জাতিক কি বলে যে মানবাধিকার সংস্থা থেকে পেয়েছি এবং আমরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন থেকে পেয়েছি যে একটা ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, আরো অন্যান্য জায়গা থেকে পেয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন কিন্তু সেরকম ভাবে জোরে সোরে কিছু বলেন নাই। তখনকার সময় ভারতের কিন্তু একমাত্র চাওয়া ছিল ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণে। আচ্ছা, নির্বাচন হয়ে গেছে, ঠিক আছে, নির্বাচন হয়ে গেছে। এখন যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে ভারতের কি চাওয়া ছিল? তাদের কাছে ভারতের চাওয়া ছিল যে ইনক্লুসিভ সোসাইটি, অংশগ্রহণমূলক সমাজ, অংশগ্রহণমূলক দেশ, যে দেশে সবাই অংশগ্রহণ করতে পারবে। কিন্তু কি হয়েছে? সংসদে আইন পাশ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। বাস্তবতা দেখেন, এখন যেভাবেই বলুক না কেন, বাস্তবতা হলো যে ভারতের চোখেই বাংলাদেশকে দেখছে ট্রাম্প প্রশাসন এবং তাদের সাথে রাশিয়া আছে। চীনের যে প্রভাবটা, তারা যেভাবে বলুক না কেন, বাস্তবতা হলো যে তারা কোনো সময় অন্য দেশের রাজনীতি হস্তক্ষেপ করে না, তারা পরিবেশ পরিস্থিতি নিজের দিকে টানতে থাকে। এটা হচ্ছে তাদের কূটনৈতিক কৌশল, নিজের দিকে টানতে থাকে এবং নিজেদের স্বার্থ হাসিল। এখানে কিন্তু সবারই স্বার্থ আছে। ভারতের স্বার্থটা হলো স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্য, এটা তো সবার করতে হবে। এখন এই যে আমেরিকার বিষয়টা দেখেন, তাহলে আমেরিকা যে চুক্তিটা করলো, চুক্তি কি হতে পারে? চুক্তি কি হতে পারে? আমেরিকা তো আমাদের বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায়,
ব্যবসা ব্যবসা বলতে কি বিক্রি করতে চায়, বলা হয় গোলামী চুক্তি। সেই চুক্তিতে কি যে আমেরিকা থেকে এটা কিনতে হবে, ওইটা শুকুরের মাংস কিনতে হবে, চড়া দামে গম কিনতে হবে, জ্বালানি তেল কিনতে হবে, বিমান কিনতে হবে, আদৌ তার চেয়ে কম দামে আমরা অন্য কোনো জায়গা থেকে কিনতে পারি, বুঝছো কথা? কিন্তু তাদের থেকে কিনতে হবে, এরকম বাধ্যতামূলক একটা চুক্তি হয়েছে। এই চুক্তির মানে কি হলো যে মার্কিনীরা আমাদের কাছে বিক্রি করতে চায়। এখন বিক্রি করতে তাহলে আমাদের কিনতে হবে। আমরা যদি কিনতে চাই তাহলে আমাদের অর্থ লাগবে। আমাদের কি সেই অর্থ আছে কেনার মতো? আপনি ভাবুন তো। শোনা যাইতেছে 2.2 জিডিপির হার, জিডিপি অর্থাৎ জিডিপি গ্রোথ রেট। এটা এটা কি জিডিপির হার বলতে কি বোঝায়? বলতে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে কোনো দেশের অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধির গতি বা শতকরা হারকে বোঝায়। এটি একটি দেশের অর্থনীতি কত দ্রুত বড় হচ্ছে বা